মানব সৃষ্টির দুইটি পরস্পর বিরোধী ধারণা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে বিবর্তন। সৃষ্টি ও বিবর্তন সম্পর্কে যাদের পূর্ব ধারণা আছে অন্তত এই কনসেপ্টটা নিয়ে, তাদের জন্য এই লেখাটি বোঝা সহজ হবে। আমি যদি একটু ভূমিকা হিসাবে বলি, যে সৃষ্টি বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই পুরো জগৎটা সৃষ্টি করা হয়েছে, কোনো একজন স্রষ্টা এই জগৎ সৃষ্টি করেছেন। এটা হলো একটা মহাবিশ্ব তৈরির একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে বিবর্তন। আমরা যারা ডারউইনের নাম শুনেছি, উনি এই থিওরিটা আমাদের সামনে এনেছিলেন। এককোষী কোনো জীব থেকে একটা অনেক সময় ধরে বিবর্তনের প্রক্রিয়ার ফল হচ্ছে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি। আচ্ছা, তো এই যে পরস্পর বিপরীতমুখী দুইটা কনসেপ্ট, এইটা নিয়ে আমাদের বর্তমান জামানায় দুইটা দল আছে এবং তাদের মধ্যে অনেক মত বিরোধ আছে। তো এইটার আমরা কিছুটা স্বরূপ নিয়ে কথা বলবো। তো শুরুতেই যে বইটা আমরা পড়ছি, এই বইটা হচ্ছে দ্য ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, আলিয়া আলী ইজেদবেগোভিচের লেখা। আমার কাছে অনুদিত কপিটি আছে, সেটাই আমি পড়ছি আর কি। তো শুরুতেই লেখা আছে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সৃষ্টি ও বিবর্তন, ডারউইন ও মাইকেলেঞ্জেলো। ডারউইনের নাম আপনারা অনেকেই শুনেছেন, বিবর্তনবাদ এই তত্ত্বর জন্য যিনি বিখ্যাত। আর আরেকজনের নাম আছে মাইকেলেঞ্জেলো। এনার নাম আমার মনে হয় অধিকাংশই জানেন না। ইনি একজন আর্টিস্ট, মধ্যযুগের বেশ নামকরা একজন পেইন্টার আর্টিস্ট যাই বলি। ওনার একটা বিখ্যাত আর্টওয়ার্ক আছে, সিস্টিন চ্যাপেল। আপনারা যারা ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা গুগল সার্চ করতে পারেন বা সিস্টিন চ্যাপেল এই আর্টওয়ার্কটা দেখে আসতে পারেন। তো আমরা শুরু করছি। জগৎ জীবন চিন্তার মূল পর্ব জুড়ে রয়েছে মানুষের উৎপত্তির ধারণাটি। মানুষের জীবনযাপন প্রণালী বিষয়ক যে কোনো আলোচনাতেও তাই মানুষের উৎপত্তির প্রশ্নটি মুখ্য হয়ে দাঁড়ায়। কিন্তু এক্ষেত্রে অন্য অনেক ক্ষেত্রের মতোই বিজ্ঞান ও ধর্ম প্রদত্ত উত্তর পরস্পর বিরোধপূর্ণ। তো এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমাদের জীবন জগৎ, এই চিন্তা, এই দুনিয়াটা কিভাবে আসলো, এই জগৎ নিয়ে যখন আমরা চিন্তা করি, তখন কিন্তু একদম শুরুর দিকের যে এই চিন্তাগুলো আমাদের মাথায় আসে, তার ভেতরে কিন্তু মানুষের উৎপত্তির চিন্তাটা আসেই। এবং এটা কিন্তু ন্যাচারাল ফিলোসফি এরও কিন্তু একটা বেসিক প্রশ্নগুলোর একটা। ইভেন আমরা সব বিজ্ঞানের যে শাস্ত্রই পড়ি, সব ক্ষেত্রে দেখবেন শুরুতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় কম বেশি। তো মানুষের জীবনযাপন প্রণালী বিষয়ক যে কোনো আলোচনাতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বা টপিক হিসেবে আসে। তো আমরা জানি আমাদের এই জগৎ জীবন বোঝার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন চোখ আছে। তো তার মধ্যে একটা হচ্ছে বিজ্ঞানের চোখ, তারপর একটা হচ্ছে ধর্মের চোখ, আরো বিভিন্ন রকম থাকতে পারে, কাস্টম থাকতে পারে। তো বিজ্ঞান ও ধর্ম প্রদত্ত উত্তর এক্ষেত্রে পরস্পর বিরোধপূর্ণ। তো বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ধারণায় মানুষের উৎপত্তি একটি দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার ফল, যার আদিতে পশু ও মানুষের মধ্যে কোনো পরিষ্কার পার্থক্য অনুপস্থিত। বিজ্ঞানের ধারণায় মানুষের উৎপত্তি একটি দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার ফল, যেটা যে বিবর্তনবাদ, যার আদিতে পশু, আমরা তো প্রথমে এককোষী থেকেই চিন্তা করেছি। আমরা একটু পরে যদি আসি, যে একদম মানুষের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটের আগে ওনারা বলেন যে শিম্পাঞ্জি ছিলেন, এর আগে আরো এরকম। তো তার মানে কি, আদিতে মানুষ ছিল হচ্ছে একটা পশু, এবং এই পশু থেকেই বিবর্তন হয়ে মানুষ হয়েছে। তো লেখক এখানে বলছেন, বিজ্ঞানের ধারণায় মানুষের উৎপত্তি একটি দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার ফল, যার আদিতে পশু ও মানুষের মধ্যে কোনো পরিষ্কার পার্থক্য অনুপস্থিত।
মানে পশুদের তো একটা পশুত্ব আছে, আর মানুষের কিন্তু একটা মনুষ্যত্ব আছে। কিন্তু এই যে বিবর্তন প্রক্রিয়ার যেই ফল, এর ভিতরে কিভাবে পশুত্ব থেকে সেটা মনুষ্যত্বে আসলো, সেটার কোনো ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান দেয়নি। বিজ্ঞান মানুষকে একটি মানবিক সত্তা হিসাবে স্বীকার করে কত বস্তুগত ঘটনার প্রেক্ষিতে। মানে মানুষ যে একটা মানুষ, এই ক্ষেত্রে বিজ্ঞান কিছু বস্তুগত, কিছু বাইরের জিনিসপত্র তারা অ্যাজাম করে। যেমন হচ্ছে সোজা হয়ে হাঁটা, এটা একটা মানবিক গুণ ওনারা বলতে যাচ্ছে। জিনিসপত্র তৈরি করা, এরপর স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করা ইত্যাদি, এইগুলো হচ্ছে মানুষের মানবীয় গুণ। এগুলো হচ্ছে পশুদের মধ্যে নেই। এখানে মানুষ প্রকৃতির শিশু এবং প্রকৃতির একটি অংশ হিসাবে গণ্য মাত্র, এটা বিজ্ঞানবাদীরা বলেন। বিপরীতভাবে ধর্ম শিল্প বলে সৃষ্টি নিয়ে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে দেখেন এখানে ধর্ম আর শিল্পকে ও দিয়ে সংযুক্ত করা হয়েছে। আমরা জানি, আমরা যখন ও একটি অব্যয়, তো ও দিয়ে যখন আমরা দুইটা জিনিসকে আমরা যখন তার ভিতরে যখন অন্যয় ঘটাই, সম্পর্ক তৈরি করি, দুটো কিন্তু অনেকটা সম ধর্মের মানে একই টাইপের জিনিস মিল করার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে ধর্ম শিল্প বলে সৃষ্টি নিয়ে, তার দেখেন ধর্ম শিল্পকে কিন্তু অনেকটা এক কাতারে আলোচনা করা হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, আমি খুব অবাক হয়েছিলাম। তো এটা আস্তে আস্তে দেখেন মানে এই ব্যাপারটা ক্লিয়ার হবে, মানে লেখক কেন ধর্ম আর শিল্পকে একই অন্যের মধ্যে রাখলেন। আচ্ছা, বিপরীতভাবে ধর্ম শিল্প কথা বলে সৃষ্টি নিয়ে। এখানে এটা কোনো প্রক্রিয়া নয়, সৃষ্টিকর্তার ইচ্ছা মাত্র। কোনো ধারাবাহিকতা নয়, আকস্মিকতা। সকল ধর্ম ও শিল্প পৃথিবীতে মানুষের অবস্থানকে সম্পর্কিত করেছে তার পতনের সাথে, যেখানে মানুষ ও শত্রুসুলভ পৃথিবীর মধ্যকার সংঘর্ষকে স্বাভাবিক ধরা হয়েছে। তাহলে ধর্ম ও সৃষ্টি সবসময় বলে সৃষ্টি নিয়ে, এটা কোনো প্রক্রিয়া নয় বিবর্তনবাদের মতো। এটা একটা সৃষ্টিকর্তা ইচ্ছা করেছেন, তাই হয়েছে। কোনো ধারাবাহিকতা না, মানে এটা কোনো ধারাবাহিকভাবে হয়নি, এটা একটা আকস্মিকতা। মানে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এমন না যে এক কোষী থেকে তারপর বহুকোষী, তারপর বিভিন্নভাবে হাজার হাজার বছরের বিবর্তনের ফলে মানুষ সৃষ্টি হয়েছে, এমন না। এটা একটা আকস্মিক ঘটনা। আর সকল ধর্ম ও শিল্প পৃথিবীতে মানুষের অবস্থানকে সম্পর্কিত করেছে তার পতনের সাথে। এটা আসলে বহুমাত্রিক ব্যাখ্যা দেওয়া যায়। আমি একটা ব্যাখ্যাই বলি, যেমন দেখবেন যে আমাদের যেগুলো আসমানি ধর্ম বা আসমানি ধর্ম নামে প্রচলিত যেসব ধর্ম আছে, সবগুলোতেই দেখবেন আদম হাওয়া বা অ্যাডাম ইভ যাই বলি, তারা জান্নাতে ছিলেন, ওখান থেকে তারা পৃথিবীতে আসেন। এটা একটা পতনের একটা ব্যাখ্যা হতে পারে। তো এটা দেখবেন সকল রিলিজিয়নে এই ব্যাপারটা কিন্তু কমন। ইভেন আপনি যদি হিন্দুইজমে যান, সেখানেও দেখবেন মানে অনেকটা কাছাকাছি কনসেপ্ট আছে। তাহলে যেখানে মানুষ ও শত্রুসুলভ পৃথিবীর মধ্যকার সংঘর্ষকে স্বাভাবিক ধরা হয়েছে, এখানে মানুষ এবং পৃথিবী এসে মানুষের শত্রু, মানে দুনিয়া আর কি, তাদের ভেতরে যে সংঘর্ষ বলতে তাদের ভেতরে যে টানা পড়েন, এগুলোকে স্বাভাবিক ধরা হয়েছে। কিন্তু মানুষের উৎপত্তি বিষয়ে বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্বের বিতর্ক শেষ পর্যন্ত এই প্রশ্ন মুখ্য হয়ে দাঁড়ায়, মানুষকে, সে কি এই পৃথিবীর অংশ নাকি এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন কিছু? বস্তুবাদীদের অবধারণায় মানুষ হলো যথার্থ পশু। কারণ মানুষের সৃষ্টি পশু থেকে, কিন্তু সে পশুটা একটা পারফেক্ট পশুর কারণে সে মানুষ হয়েছে। মানুষ ও অন্যান্য পশুর মধ্যকার পার্থক্য স্তর ভিত্তিক, গুণ ভিত্তিক নয়। মানুষ ও অন্যান্য পশুর মধ্যকার পার্থক্য স্তর ভিত্তিক বলতে যে শিম্পাঞ্জি হচ্ছে একটা স্তরে গিয়ে আছে, তাদের এখনো কয়েকটা স্টেপ পার হলে তারা মানুষ হবে। এটা হচ্ছে বিবর্তনবাদ ধারণা। গুণ ভিত্তিক নয় কিন্তু, যে এই গুণের কারণে সে মানুষ আর ওই গুণের কারণে সে শিম্পাঞ্জি বা বন মানুষ যাই বলি, এরকম না, স্তর ভিত্তিক। ফলত কোনো নির্দিষ্ট মানবিক নির্যাস বলে কিছু নেই। আমরা একটা ব্যাপার আমরা বলি যে তার ভিতর মনুষ্যত্ব নেই, সে আসলে মানুষ না, বা আমরা বলি আমাদেরকে মানুষ হতে হবে। এই যে মানুষ কথা বলার যে অ্যাবস্ট্রাক্ট একটা নির্যাস, এই জিনিস বলে আসলে কিছু নেই।
এটা হচ্ছে বস্তুবাদীরা বলে। যা রয়েছে তা হলো মানুষের বস্তুনিষ্ঠ ঐতিহাসিক ও সামাজিক ধারণা। মানুষের বস্তুনিষ্ঠ ঐতিহাসিক ও সামাজিক ধারণা, এই কথাটি একটু কঠিন, এটা এক্সপ্লেন করাটাও কঠিন। অন্য কথায়, অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসই একমাত্র ইতিহাস। অন্য অনেক কিছুর মতো মানুষও প্রকৃতির অপরিহার্য ও সাধারণ নিয়মের অধীন। মানুষের বিবর্তন প্রক্রিয়া প্রভাবিত ও ত্বরান্বিত হয়েছে যা দ্বারা, তার নাম কাজ। মানুষের বিবর্তন প্রক্রিয়া প্রভাবিত ও ত্বরান্বিত হয়েছে মানে বেগ পেয়েছে, যার দ্বারা তার নাম হলো কাজ। মানে কাজের মাধ্যমে মূলত মানুষের বিবর্তন প্রক্রিয়া প্রভাবিত হয়েছে। আপনারা যদি বিবর্তনবাদ থিওরিটা ঠিক মতো পড়েন, দেখবেন এখানে কাজ খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা তো আমি ব্রিফলি এক্সপ্লেন করছি না। এঙ্গেলস বলেছেন, মানুষ তার পারিপার্শ্বিকতা ও কর্মেরই উৎপাদন। একজন আরো এগিয়ে বলেছেন, হাত মনস্তাত্ত্বিক জীবনের উৎপত্তি ও উন্নয়ন ঘটায়। হাত ও ভাষার আবিষ্কার পশু জীবনের সমাপ্তি ও মানবেতিহাসের সূচনার স্মারক। দেখেন, এখানে সবাই কাজ, অর্থনীতি, সামাজিক বা হাতের কথা বলছেন, কিন্তু সবাই একটা বিষয় কিন্তু মানে উল্লেখ করছেন না, সেটা এবার লেখক বলবেন। এখন উপরের ধারণাগুলো আপাত দৃষ্টিতে যুক্তিপ্রদ মনে হলেও এটুক স্পষ্ট যে তা একই সাথে মানুষের প্রতি এক আমূল অস্বীকারের মন্ত্র পাঠ করে। বস্তুবাদী দর্শনে মানুষ তার বিভিন্ন সংগঠক উপাদানে ব্যবচ্ছেদিত এবং চূড়ান্ত পর্যায়ে মানুষ হিসেবেই অস্তিত্বহীন পড়ে সে। এঙ্গেলস দেখিয়েছেন, মানুষ হলো সামাজিক সম্পর্কের উৎপাদন। অন্য কথায়, বিদ্যমান উৎপাদন মাধ্যমের তথা প্রদত্ত পারিপার্শ্বিক ঘটনাসমূহের ফলমাত্র। মানে মানুষ তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাসমূহের একটা প্রোডাক্ট। ডারউইন এই নৈবর্তিক মানুষকে তার হাতে তুলে নিয়েছিলেন এবং প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিতে তাকে ব্যাখ্যা করেছেন। তিনি মানুষের কথা বলা, তার ঋজু হয়ে হাঁটা, জিনিসপত্র তৈরি করা ইত্যাদি ব্যাপারকে সম্পূর্ণতা দানের চেষ্টা করেছেন এই বলে যে সবকিছুই আদি ফর্মের স্মারক, যা বস্তুত পদার্থিক রাসায়নিক প্রক্রিয়া এবং আণবিক খেলা মাত্র। জীবন, চৈতন্য ও আত্মার কোনো অস্তিত্ব নেই, ফলত মানবিক নির্যাস বলে কিছু নেই। মানে আমাদের মানবীয় সকল ব্যাখ্যা, মানে আমাদের আচরণ বা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ব্যাখ্যা তারা দিয়েছেন বিভিন্ন বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে। যেমন একটা প্রাসঙ্গিক কথা মনে পড়লো, যেমন আমরা যখনই আমি মানে কোন ছেলে মেয়ের প্রতি আকর্ষণের ব্যাপারগুলো নিয়ে আলাপ করি, তখন আমরা বলি এগুলো সব ডোপামিনের খেলা। এই যে ডোপামিন কথাটা আমরা ইউজ করছি, ডোপামিন তো একটা মানে একটা বস্তুগত একটা ব্যাপার। আমাদের দেহের মধ্যে ডোপামিন এক্সক্রিট হয় মস্তিষ্কে, এর ফলে আমাদের ভালো লাগে। এইভাবে ব্যাখ্যা করা, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ব্যাখ্যা করা, এটাও কিন্তু আলটিমেটলি ডারউইনের এই যে উনি লেখক বলছেন বা ডারউইন বলছেন যে বস্তুগত পদার্থিক রাসায়নিক প্রক্রিয়া। আসলে কিন্তু এই ব্যাখ্যাটা অনেকটা ওই রকম ব্যাখ্যা যে আমাদের মস্তিষ্কে এরকম হলে আমরা এরকম হয়, ওই রকম হলে সেই রকম হয়, অমুক জিনিসের ফলে তমুক জিনিস হয়। এই যে ফাংশনালিজম, এই যে এইভাবে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া, ইভেন এগুলো তো শুধু আমরা আমাদের দেহের ভেতরের কথাগুলো বলছি, বাইরের জিনিসগুলো যা দ্বারা প্রভাবিত হয়। তো সব মিলিয়ে বিভিন্ন সামাজিক বা অর্থনৈতিক ব্যাপার স্যাপারের মাধ্যমে এগুলো কিন্তু অনেকটা এইরকম বস্তুবাদী ব্যাখ্যা। তো ওনারা বলছেন যে আমরা যে মানুষ যে ধারণাটার সাথে মানে পরিচিত, এটা কিন্তু কোনো বস্তুগত ব্যাপার না, এটা কিন্তু একটা মানে স্পিরিচুয়াল বলি বা অ্যাবস্ট্রাক্ট বলি, এরকম একটা ধারণা। তো এইরকম ধারণার মূলত কোনো অস্তিত্ব নেই, এটা বলছেন হচ্ছে ডারউইন। এখন যদি এই সুবদ্ধ কিছু নিষ্প্রভ বৈজ্ঞানিক মডেল ত্যাগ করি এবং সিস্টিন চ্যাপেল হচ্ছে এই যে আমরা শুরুতে বললাম মাইকেল অ্যাঞ্জেলো, তার একটি আর্টওয়ার্ক, সিস্টিন চ্যাপেলের অভ্যন্তরে পৃথিবীতে মানুষের পতন থেকে কিয়ামত পর্যন্ত কাহিনী সম্বলিত মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত সাতচিত্রের দিকে মনোনিবেশ করি, তাহলে আমরা এক নতুনতর পুলকের জগতে প্রবেশ করি। এই মহতী থিম এখানে অঙ্কিত হয়েছে, তার মধ্যে কি কোনো সত্য নিহিত আছে? থাকলে সে কোন সত্য? এবার লেখক আমাদের সৃষ্টি, শিল্প, ধর্মের দিকে আসছেন।
গ্রিক নাটক স্বর্গনরকের সম্পর্কে দান্তের অন্তর্দৃষ্টি, যেটা হচ্ছে ডিভাইন কমেডিতে আছে। যারা এগুলো নিয়ে সম্পর্কে জানেন তারা আরো ভালো বুঝতে পারবেন এই প্যারাটা। আফ্রিকার অতীন্দ্রবাদ, স্বর্গে ফাউস্টের প্রস্তাবনা, ফাউস্ট হচ্ছে গেটের লেখা, মেলানেশিয়ান মুখোশ, প্রাচীন জাপানি দেয়ালচিত্র, আধুনিক চিত্রকর্ম, এই সমস্ত উদাহরণ মোটামুটি একই সাক্ষ্য বহন করে। এটা পরিষ্কার যে এখানকার মানুষের সাথে ডারউইনের মানুষের কোনো সম্পর্ক নেই, এবং করাও অসম্ভব যে এরা পারিপার্শ্বিকতা ও প্রকৃতির উৎপাদন। মুক্তির ধর্ম, এই আইডিয়ার পেছনে কি কোনো অনুভূতি কাজ করে? এই নাটকীয় অভিব্যক্তির অর্থ কি? আর্নেস্ট নিজবাস্তনি তার মানস চক্ষে কি দেখেছিলেন যখন তিনি দান্তের কাব্যের দোজকটি এঁকেছিলেন? মানুষ ও জীবন যদি প্রকৃতির মাতারই সন্তান হয়, তাহলে অস্তিত্বশীল সকলের মধ্যে এত ভীতি কিসের? এটা খুব লজিক্যাল একটা প্রশ্ন। যে বিবর্তনবাদীরা বলছে যে মানুষ হচ্ছে প্রকৃতির সন্তান, তাহলে এই প্রকৃতির যে অস্তিত্বশীল জগৎ, তার সাথে মানুষের মধ্যে এত ভীতি কেন? মধ্যে এ সমস্ত প্রশ্ন আমাদের মনে এই সন্দেহ জাগিয়ে তোলে, বিজ্ঞানের অঙ্কিত ছবি আদৌ সুসম্পন্ন কিনা। বিজ্ঞান আমাদেরকে পৃথিবীর হুবহু স্থির চিত্র উপহার দেয়, স্থির চিত্র, স্টিল পিকচার, কিন্তু বাস্তবতার সার্বত্তীয় এবং যে এর যে একটা এসেন্স আছে, এই সার্বত্তীয় দিকটি উপেক্ষা করে। বিজ্ঞানের যে যৌক্তিক ভিত্তি তা জীবনকে চিহ্নিত করে জীবন ব্যতিরেকে। বিজ্ঞানের যে যৌক্তিক ভিত্তি তা জীবনকে চিহ্নিত করে জীবন ব্যতিরেকে। এই জীবনটা হচ্ছে মানে কাইন্ড অফ ইটালিক করে দেওয়া হয়েছে, মানে ওই জীবন আর এই জীবন এক না। বিবর্তনবাদীরা জীবন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই জীবনটা হচ্ছে একটা কাইন্ড অফ বস্তুবাদী জীবন, এই যে কেমিক্যালের লীলাখেলা। আর আমরা জীবনকে মানে পরবর্তী যে ইটালিক যে জীবন, এই জীবন ইটালিক বলতে ইটালিক মানে মানে ফরম্যাটে বাঁকা করে দিয়ে যে জীবনটা লেখা হয়েছে এখানে, এই জীবন বলতে মিন করা হচ্ছে সে এই জীবনের মধ্যে মানে মানে মানুষের এসেন্স আছে, মানুষের কেমিক্যাল সবকিছু মিলিয়ে যে জীবনটা ব্যতিরেকে, এবং মানুষকে চিহ্নিত করে মানবতা ছাড়া। মানুষকে চিহ্নিত করে মানবতা ছাড়া। খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা। জীবন সম্পর্কে বিজ্ঞানের মূল্যায়ন সম্ভবপর হয়ে ওঠে তখনই যখন জীবনকে পৃথিবীর একটি অংশ অথবা এর উৎপাদন হিসাবে ধরা হয়। অপরদিকে শিল্প তখনই সম্ভব যখন মানুষকে পৃথিবীতে একজন আগন্তুক এবং প্রকৃতি থেকে আলাদা ধরা হয়, অর্থাৎ সে যখন ব্যক্তিত্ববাহী হয়। বস্তুত সকল শিল্পই প্রকৃতির সাথে মানুষের বিচ্ছিন্নতার ধারাবাহিক কথন। সুতরাং মানুষ উৎপত্তির প্রশ্নে বিজ্ঞান ও শিল্প নিরন্তর সংঘর্ষে লিপ্ত। বিজ্ঞান মানুষের পশুবৎ অবস্থা থেকে মানুষ হয়ে ওঠার পক্ষে ওকালতি করে। বিজ্ঞান মানুষের পশুবৎ অবস্থা থেকে মানুষ হয়ে ওঠার পক্ষে ওকালতি করে। শিল্প দারুণ প্রকৌশল সহকারে দেখায়, আর শিল্প কি করে? দারুণ প্রকৌশল সহকারে দেখায় মানুষ এসেছে অজানা কোনো উৎস থেকে। বিজ্ঞান নির্দেশ দেয় ডারউইনকে এবং তার বিখ্যাত সংশ্লেষণে শিল্প ইঙ্গিত করে মাইকেলাঞ্জেলো ও সিস্টিন চ্যাপেলে উপস্থাপিত তাদের চমৎকার সৃষ্টিশীলতায়। ডারউইন ও মাইকেলাঞ্জেলো মানুষ সম্পর্কে দুটো ভিন্ন ধারণার উদ্গাতা। দুটোর কোনোটি একে অপরের উপর আধিপত্য করতে পারে না, কারণ একটি সমর্থিত হচ্ছে অসংখ্য অকাট্য তথ্য দ্বারা, অপরটি সমর্থন যোগায় অগণিত মানুষের হৃদয় উৎসারিত বিশ্বাস, এবং এই দুই পরস্পর বিরোধী সত্য একমাত্র মানুষেই আবর্তিত হতে পারে। শুধু এই দুটোর একীভূত রূপই মানুষকে দিতে পারে তার সম্পূর্ণ ও সত্যিকারের ধারণা চিত্রটি। মানুষের মধ্যে পশুত্ব আছে, এরকম বক্তব্য ডারউইন কিংবা ডি ল্যামার্কের পূর্বে এসেছে ধর্ম থেকে, কিন্তু ধর্মের দাবি অনুযায়ী পশুত্ব মানুষের একটি দিক মাত্র। অপরদিকে বিজ্ঞানের মতে মানুষ বুদ্ধিমান পশু ছাড়া কিছুই না। এখানে হিউম্যান শব্দটির উপর আলোকপাত করা যেতে পারে। শব্দটির দুটো অর্থ রয়েছে। যেমন উই আর হিউম্যান বলতে বোঝায় আমরা দুর্বল ও পাপী, এবং যখন আমরা বলি
লেট আস বি হিউম্যান, তখন এটা এমন একটি আবেদন উচ্চারিত হয় যা আমাদেরকে উচ্চ মার্গীয় ভালোত্বের দিকে অগ্রসর হওয়ার বাধ্যবাধকতাকে স্মরণ করিয়ে দেয়। এদিকে যীশুখ্রিস্ট, যিনি স্বর্গকে সর্বস্ব ভেবেছেন, সেন্ট পিটারকে তিরস্কার করেছেন, ইউ থিঙ্ক অনলি অফ হিউম্যান, এই কথা বলে। তাহলে এখানে হিউম্যান বলতে আমরা দুর্বল ও পাপী, আবার হিউম্যান বলতে আমরা মানে আমাদের উচ্চমার্গীয় ভালোত্বের দিকে অগ্রসর হওয়ার বাধ্যবাধকতাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তার মানে আসলে মানুষ বলতে আসলে একটা ধারণা, মানুষ কিন্তু একটা কনসেপ্টের না, মানে এটা কোনো স্তর ভিত্তিক কনসেপ্ট না। বস্তুবাদীরা সবসময় আমাদের মনোযোগ আকর্ষণ করান সার্বিক বাহ্যিকতার দিকে। এঙ্গেলস বলেছেন, হাত শুধু কাজকর্মের সহায়কই নয়, তা কাজের একটি উৎপাদনও বটে। শুধু কাজের মাধ্যমেই মানুষের হাত ওই উচ্চতর বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছে যার সাহায্যে সে তৈরি করে রাফায়েলের চিত্রকর্ম, থারবার্ট সেসিনের মূর্তি ও পাগনিনির সঙ্গীত। এখানে এঙ্গেলস যা বলেছেন তা বায়োলজিক্যাল ক্রমধারা, আধ্যাত্মিক উৎকর্ষ নয়। কিন্তু মজার ব্যাপার হলো, রাফায়েল তার চিত্রকর্ম তৈরি করেছেন তার হাত দিয়ে শুধু নয়, বরং তার অন্তর্গত ভাবগতি দিয়ে। এই যে অন্তর্গত যে ভাবগতি, এই জিনিসটা সবসময় বস্তুবাদীরা ইগনোর করেছেন। বেথোভেন তার সর্বশ্রেষ্ঠ সুর ব্যঞ্জনা রচনা করেন তার বধিরতাকালে, মানে যখন সে কানে শুনতেন না। বস্তুত বায়োলজিক্যাল ক্রমধারা কখনোই আমাদেরকে রাফায়েলের চিত্রকর্ম কিংবা প্রাগৈতিহাসিক গুহাচিত্র উপহার দিতে সক্ষম নয়। একটি শিল্পকর্ম কিংবা একটি কবিতা যেমন শুধু রঙের পরিমাণ ও শব্দ সংযোজনা দ্বারা বিচার্য হতে পারে না, তেমনি মানবিক সত্তা শুধু কতক বায়োলজিক্যাল ক্রিয়াকলাপের সমষ্টি হতে পারে না। অর্থাৎ মানে একটা শিল্পকর্ম কিন্তু শুধুমাত্র রং দিয়ে তৈরি হয় না, বা একটা কবিতা কিন্তু কিছু শব্দের সমষ্টি না। এর ভেতরে মানবিক সত্তা, এর ভেতরে আরো অনেক ব্যাপার আছে। সত্য যে একটি মসজিদ তৈরি হয় প্রদত্ত লৌহ কাঠামো, ইট, সুরকি, কাঠ ইত্যাদির সাহায্যে, কিন্তু এটাই মসজিদ সম্পর্কে শেষ কথা নয়। এটাই যদি শেষ কথা হতো, তাহলে একটি মসজিদ আর একটি সামরিক স্থাপনার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আবার গেটের একটি কবিতার অন্তঃস্থিত ভাবসত্ত্বের ধারে কাছে না গিয়েও তার ব্যাকরণ প্রকরণগত বিশ্লেষণ সম্ভব। কিন্তু ব্যাপারটি একটি ভাষার, একটি কবিতা থেকে একটি অভিধানকে গুরুত্ব দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে। তার মানে একটি কবিতা, তার যদি আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে সেগুলো অনেকগুলো শব্দের সমষ্টি। এখন ডিকশনারিও তো অনেকগুলো শব্দের সমষ্টি। তাই বলে কি কবিতার ডিকশনারি এক? কবিতা লেখে একজন মানুষ এবং তার মানবিক বৈশিষ্ট্য দ্বারা। কিন্তু বস্তুবাদীরা সবসময় কবিতাকে বিচার করেছেন কিছু শব্দ সমষ্টি দ্বারা। একটি অভিধান যথার্থ কিন্তু বোধহীন। অন্যদিকে একটি কবিতার ভিন্নতর অর্থব্যঞ্জনা ও অনধিগম্য নির্যাস রয়েছে। জীবাশ্ম অঙ্গ সংস্থান বিদ্যা ও মনস্তত্ত্ব বিবরণ দেয় শুধু মানুষের বাহ্যিক, যান্ত্রিক ও অর্থহীন দিকটিকে। জীবাশ্ম মানে মানুষ, আমরা জীবাশ্ম বুঝি। অঙ্গ সংস্থান বিদ্যা হচ্ছে অ্যানাটমি, মনস্তত্ত্ব বিবরণ দেয় শুধুমাত্র মানুষের বাহ্যিক, যান্ত্রিক ও অর্থহীন দিকটিতে। কিন্তু মানুষ হচ্ছে একটি সুসম্পন্ন চিত্রকর্ম, মসজিদ কিংবা কবিতার মতো। মানে মানুষ শুধু রং দিয়ে আঁকা, বিভিন্ন কালারের রং দিয়ে, তুলি দিয়ে আঁকা একটা ছবি নয়। মানুষ একটা মসজিদ নয়, মানে মসজিদের বাহ্যিক কিছু ইট সুরকি দিয়ে তৈরি একটা মসজিদও না, আবার কবিতার মতো কিছু শব্দ না। এখানে কি পরিমাণ মাল মশলা ব্যবহৃত হলো সেটি একমাত্র বিবেচ্য না। বস্তুত পৃথিবীর সকল বিজ্ঞান একত্রে মিলে যা মানুষ তার চেয়ে বেশি কিছু। বস্তুত পৃথিবীর সকল বিজ্ঞান একত্রে মিলে যা মানুষ তার চেয়েও বেশি কিছু। তো আমরা প্রথম অংশটা দেখলাম। পরবর্তী অংশ আমরা ইনশাআল্লাহ অন্য কোনো দিন পড়ব।